হ্যালো স্টুডেন্টস, তোমরা যারা অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা পরীক্ষার জন্য প্রিপারেশন করছো তারা জানো যে পুষ্টি চ্যাপ্টার থেকে তোমাদের কতটা ইম্পর্টেন্ট এবং কত পরিমাণে প্রশ্ন আসে। তো তোমরা যারা বারবার করে আমাকে বলছি যে পুষ্টি এবং জনস্বাস্থ্যের উপরে ক্লাস করাতে, তাই জন্য অলরেডি একটা ক্লাস আমি করেছি যেখানে আমরা 25টা কোশ্চেন প্র্যাকটিস করেছি এবং তোমরা জানিয়েছো যে তোমরা কেমন কি স্কোর করছো। সেখানে যেই কোয়েশ্চেনের অ্যান্সার তোমাদেরকে করতে বলেছিলাম তোমরা খুব ভালোভাবে রেসপন্স করেছো, তার জন্য আমি তোমাদের কাছে অনেক বেশি থ্যাঙ্কফুল। এবং তার সাথে সাথে নিয়ে চলে আসলাম আমি পুষ্টির সেকেন্ড ক্লাস। এই সেকেন্ড ক্লাসেও আমরা 25টাই কোয়েশ্চেন সলভ করব এবং তার আশেপাশে যত ইনফরমেশন তোমাদেরকে জানানোর দরকার সেগুলোও কিন্তু আমি জানাবো। তো চলো টাইম ওয়েস্ট না করে আমরা ক্লাসটা স্টার্ট করে দিই। তাহলে আজকের ফার্স্ট কোয়েশ্চেন দেখো, কিছু কোয়েশ্চেন ডাইরেক্টলি আসতে পারে, কিছু কোশ্চেন ঘুরিয়ে আসতে পারে। এই কোশ্চেনটা কিন্তু ঘুরিয়ে আসছে, বাট তুমি ভেবে দেখো প্র্যাকটিক্যালি জিনিসগুলোকে প্রেজেন্ট করা হয়েছে। একটা শিশুর মাড়ি ফুলে উঠে রক্তপাত ঘটছে, তাকে কি খেতে দিলে এই উপসর্গ কমতে পারে? চারটে অপশন: ভিজে ছোলা, ডিম, পাতিলেবু, গাজর। এখানে বেসিক্যালি কি বলা হয়েছে, যদি স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন করা হতো হয়তো অ্যান্সার করে দিতে, একটু ঘুরিয়ে প্রশ্নটা করা হয়েছে। মাড়ি ফুলে উঠেছে এবং মাড়ি থেকে রক্তপাত ঘটছে, তার মানে কি? এটা হলো স্কারভি রোগের লক্ষণ। স্কারভি রোগের লক্ষণ, স্কারভি রোগের লক্ষণ যদি হয় সেক্ষেত্রে তার কিসের অভাবে ঘটে? ভিটামিন সি এর অভাবে ঘটে। এবার এর মধ্যে থেকে ভিটামিন সি কোনটার মধ্যে থাকে? সি হয়ে যাবে অ্যান্সার। যারা বলছো একের অ্যান্সার সি তারা একদম কারেক্ট। চলে যাই আমরা সেকেন্ড কোয়েশ্চেনে। রক্ততঞ্চন পদ্ধতিতে প্রয়োজনীয় ধাতব আয়নটির নাম কি? চারটে অপশন: পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, ক্যাডমিয়াম। এর মধ্যে থেকে রক্ততঞ্চনে প্রয়োজনীয় ধাতব আয়নটি হলো একদম কারেক্ট ক্যালসিয়াম। যারা বলছিলে দুয়ের অ্যান্সার সি তারা একদম কারেক্ট। চলে যাই আমরা পরের কোয়েশ্চেনে। ইউরিয়া প্রস্তুতকারী অনিথিন চক্র ঘটে কোথায়? এর মধ্যে থেকে কোথায় শরীরের মধ্যে ইউরিয়া প্রস্তুত করা হয়? একটু ঘুরে দেওয়া হলো, অনিথিন চক্র ঘটে কোথায়? এটার অ্যান্সারও তোমরা আগের দিন যারা ক্লাস করেছো একটু ঘুরিয়ে ফিরিয়ে বেশ কিছু কোয়েশ্চেন তোমাদেরকে করা হয় যাতে তোমরা ওভারঅল জিনিসটাকে আন্ডারস্ট্যান্ড করতে পারো। পুষ্টি দেখো বিশাল বড় কোনো টপিক নয়, কিন্তু বিভিন্ন জায়গা থেকে ঘুরিয়ে ফিরিয়ে কোয়েশ্চেন আসতে পারে যেগুলো কিন্তু আমরা মিস করে যেতে পারি। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে 3 নম্বর কোয়েশ্চেনের যারা অ্যান্সার বলছো এ তারা একদম কারেক্ট। ওকে, চলে যাই আমরা পরের কোয়েশ্চেনে। এবং সবার লাস্টে কিন্তু তোমরা অবশ্যই বলবে যে 25টার মধ্যে কতগুলো কোয়েশ্চেনের তোমরা সঠিক অ্যান্সার দিতে পারলে। অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা কটি? অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা কটি? টোটাল 20খানা অ্যামাইনো অ্যাসিড থাকে, যার মধ্যে থেকে কয়েকটাকে বলা হয় অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড। তার সংখ্যা কয়টি? বিভিন্ন জায়গায় কিন্তু এই 9টির জায়গায় অনেক জায়গায় 8টিও দেওয়া থাকে। এই অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডগুলি কি কি? হিস্টিডিন, আইসোলিউসিন, লিউসিন, লাইসিন, মিথিওনিন, ফেনিলালাইন, থ্রোনিন, ট্রিপ্টোফান এবং ভ্যালাইন বা ভেলিন। ওকে, এই থ্রোনিনটা অনেক জায়গায় মেনশন করা থাকে না, তো সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারি অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা 8টি। 8টি বা 9টি নর্মালি এরকম এমসিকিউর মধ্যে দেবে না, কারণ স্টুডেন্টদের গুলিয়ে যেতে পারে। 8টি এবং 9টি দুটোই হতে পারে। থ্রোনিনটা অনেক জায়গায় অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডের মধ্যে ধরা হয় না। চলে যাই পরের কোশ্চেনে, যেটি হলো একটি ভিটামিন। এর মধ্যে থেকে দেখো কয়েকটা অ্যাসিডের নাম লেখা, এর মধ্যে থেকে কোনটি একটি ভিটামিন? অর্থাৎ কোয়েশ্চেন ঘুরিয়ে যদি দেয় তখন আমরা কি করে অ্যান্সার করব? কি বলেছে? ল্যাকটিক অ্যাসিড, অ্যাসকর্বিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড নাকি পাইরুভিক অ্যাসিড? এর মধ্যে থেকে যারা বলছো 5এর অ্যান্সার সি বি তারা একদম কারেক্ট। অ্যাসকর্বিক অ্যাসিড। অ্যাসকর্বিক অ্যাসিড কাকে বলে? অ্যাসকর্বিক অ্যাসিড বলা হয় ভিটামিন সি কে। অ্যাসকর্বিক অ্যাসিড কাকে বলে? ভিটামিন সি কে। তাহলে 5এর অ্যান্সার কি হয়ে যাবে? 5এর অ্যান্সার হয়ে যাবে বি। আশা করি তোমাদের ক্লাসটা ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ক্লাসটাকে লাইক করে দিও, তাহলে আমি রেগুলার বেসিসে তোমাদের এই ক্লাসগুলোকে নিয়ে আসবো। এবং আমি বলেছি 6টা ক্লাসের মধ্যে তোমাদের পুষ্টি মোরাললেস আমি কভার করে দেবো আপকামিং যত অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকার এক্সাম আছে তার জন্য। ওকে, তো নেক্সট কোয়েশ্চেনে যাওয়ার আগে আমি তোমাদের বলে দিই, যারা আমাদের থেকে অনলাইনে আমাদের অ্যাপের মাধ্যমে ক্লাস করতে চাইছো, অর্থাৎ লাইভ ক্লাস থাকবে, সেই ক্লাসগুলো রেকর্ডেড ভিডিও থাকবে এবং মক টেস্ট থাকবে,
সব কিছু ইনক্লুসিভ এবং অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা ছাড়াও অন্যান্য পরীক্ষার প্রিপারেশন যারা করতে চাইছো তারাও কিন্তু জয়েন করতে পারো এই বেঙ্গল কম্বাইন্ড কোর্স। মাত্র 689 টাকায় ফুল 1 ইয়ারের প্রিপারেশন তোমার হয়ে যাবে। এর সম্পর্কে যদি বিশদে জানতে হয় তুমি কল করতে পারো এই নাম্বারে, অর্থাৎ 9088890010। সময় নষ্ট না করে যারা পারচেস করতে চাও তারা কল করবে, আদারওয়াইজ আমরা চলে যাই পরের কোয়েশ্চেনে। পরের কোয়েশ্চেন কি বলছে, যে উৎসেচক পাকস্থলী থেকে ক্ষরিত হয় সেটি হলো, এর মধ্যে থেকে কোন উৎসেচকটি পাকস্থলী থেকে ক্ষরিত হয়? চারটে অপশন, ট্রিপসিন, পেপসিন, টাইলিন এবং ইরেপসিন। এর মধ্যে থেকে কোনটি পাকস্থলী থেকে ক্ষরিত হয়? 6-এর যারা অ্যান্সার বলছো বি পেপসিন তারা একদম কারেক্ট। ওকে, চলে যাই আমরা পরের কোয়েশ্চেনে। বেশ কিছু কোয়েশ্চেন আমরা ডিফারেন্টভাবে দেখব। প্রোটিনের একক কি? প্রোটিনের একক কি? দেখো চারটে অপশন, নাইট্রোজেন, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড। যারা তোমরা ভাবছো এখানে স্যার ছবি দিয়ে দিচ্ছে দেখে বলে দেবে, বলে দিতে পারবে না, কারণ অনেকেই জানো না জিনিসটা। তো প্রোটিনের একক এর মধ্যে থেকে কি? প্রোটিনের একক হলো অ্যামাইনো অ্যাসিড। এবার অ্যামাইনো অ্যাসিড জিনিসটা কি? দেখো এই ছবির মধ্যে বলেছি, এই দিকে আছে একটা হাইড্রোজেন। কার্বন কি হয়? কার্বন এই যে বন্ডটা তৈরি হয় এখানে একটা সি আছে, ঠিক আছে, এর চারদিকে চারটে মৌলের সাথে এ কানেক্টেড। এর মধ্যে থেকে এই পাশেরটা অর্থাৎ NH2 এটাইকে আমি বলছি কি অ্যামাইনো অ্যাসিড, আর এটা হচ্ছে একটা কার্বক্সিল আয়ন, ঠিক আছে। তাহলে প্রোটিনের একক হলো অ্যামাইনো অ্যাসিড, ঠিক আছে। এই যে ফরমেশনটা এটাকে আমরা বলছি কি অ্যামাইনো অ্যাসিড। বিভিন্ন রকম এই যে আটটা এই কার্বনের সাথে বন্ডিংয়ে এখানে সি আসতে পারে একটা, এখানে একটা এইচ আসতে পারে, এখানে সি এর সাথে তারপরে বাদবাকি জিনিস আরও কানেক্টেড হয়ে কিন্তু আরও বড় অ্যাসিড তৈরি হতে পারে। তো প্রোটিনের একক হলো বেসিক্যালি অ্যামাইনো অ্যাসিড। ওকে, চলে যাই পরের কোয়েশ্চেনে। প্রোটিন বাঁচোয়া খাদ্য কাকে বলে? প্রোটিন বাঁচোয়া খাদ্য, প্রথম কথা হচ্ছে কেন বলা হয়, কারণ এই পার্টিকুলার জিনিসটা যদি আমরা প্রোটিন নাও পাই তাহলেও আমাদের শারীরিক যেসব ক্রিয়াগুলো চালিয়ে নিয়ে যেতে পারে, তাহলে এটাকে আমরা বলবো প্রোটিন বাঁচোয়া খাদ্য। অর্থাৎ প্রোটিন যদি শরীরে নাও নিই তাহলেও এটার মাধ্যমে আমাদের শরীর কিন্তু চলতে পারে। এর মধ্যে থেকে চারটে অপশন দেওয়া আছে, দেখো ভিটামিন হবে, কার্বোহাইড্রেট, ফ্যাট এবং জল। এর মধ্যে থেকে প্রোটিন বাঁচোয়া খাদ্য কাকে বলা হয়? যারা বলছো 8-এর অ্যান্সার বি তারা একদম কারেক্ট, অর্থাৎ কার্বোহাইড্রেটকে বলা হয় প্রোটিন বাঁচোয়া খাদ্য। নেক্সট, মল্টোজ এক প্রকার, চারটে অপশন, হরমোন, উৎসেচক, মনোস্যাকারাইড অ্যান্ড ডাইস্যাকারাইড। মল্টোজ এক প্রকার হরমোন, উৎসেচক, মনোস্যাকারাইড নাকি ডাইস্যাকারাইড? যারা এর অ্যান্সার বলছো ডাইস্যাকারাইড তারা একদম কারেক্ট, অর্থাৎ মল্টোজ হলো এক প্রকার ডাইস্যাকারাইড কার্বোহাইড্রেট। ওকে, চলে যাই পরের কোশ্চেনে। নিম্নলিখিত কোনটি শর্করা জাতীয় খাদ্যে থাকে না? শর্করা জাতীয় খাদ্যে থাকে না। কার্বন থাকে, অক্সিজেন থাকে, হাইড্রোজেন থাকে, থাকে না কি? তাহলে ডি নাইট্রোজেন। অর্থাৎ 10-এর উত্তর যারা বলছো ডি তারা একদম কারেক্ট। কি পড়েছিলাম? নাইট্রোজেন কোন জাতীয় খাদ্যের মূল অংশ? নাইট্রোজেন হলো প্রোটিন জাতীয় খাদ্যের মূল অংশ। ওকে, যারা শুধুমাত্র অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকার জন্য প্রিপারেশন করতে চাইছো এবং পরীক্ষা খুব কাছাকাছি চলে এসছে তাদের জন্য আমি বলবো এই পার্টিকুলার মহাকম্বো ম্যাটেরিয়ালটা তোমরা নিতে পারো। এর মধ্যে অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকার জন্যই ইন পার্টিকুলার বানানো নোটস রয়েছে, স্টাডি ম্যাটেরিয়াল রয়েছে, সব রকমের রচনা রয়েছে এবং মক টেস্ট রয়েছে 5টা, এবং বেশ কিছু সেকশনাল মক টেস্টও রয়েছে, যাতে তোমাদের কমপ্লিট প্রিপারেশন হতে পারে। 8-10 দিনের মধ্যে তোমরা পুরো জিনিসটাকে রিভাইজ করে কিন্তু এক্সাম দিতে যেতে পারো। তোমাদের সুবিধার জন্যই এটা আনা হয়েছে, অর্থাৎ সব কিছুকে কম্বাইন করে মাত্র 189 টাকার মধ্যে তোমাদেরকে জিনিসটা গুছিয়ে দেওয়া হয়েছে, যাতে অন্য কোনো জায়গা থেকে অনেকেই জিজ্ঞেস করতে থাকো স্যার কোন বই পড়বো, কোন জায়গা থেকে পড়বো, কী কী জিনিস পড়বো, অনেক রকমভাবে প্রশ্ন করো। তো এইখানে সব জিনিসটা আমরা গুছিয়ে দিয়ে দিয়েছি। তো এইটা যদি তোমরা পারচেস করতে চাও তাহলে কল করতে পারো 9088890010 এই নাম্বারে, এখানে দেওয়া রয়েছে, এই নাম্বারে তোমরা কল করতে পারো। চলে যাই আমরা পরের কোয়েশ্চেনে। প্রাণীদেহে শর্করা জাতীয় খাদ্যের সঞ্চিত রূপ হলো, প্রাণীদেহে শর্করা জাতীয় খাদ্য
কি রূপে সঞ্চিত থাকে, এরকমভাবে প্রশ্ন আসতে পারে, কি রূপে সঞ্চিত থাকে। তাহলে এখানে চারটে অপশন, স্টার্চ, গ্লাইকোজেন, গ্লুকোজ নাকি পাইরুভিক অ্যাসিড। প্রাণীদেহে শর্করা জাতীয় যে খাদ্য রয়েছে সেটা গ্লাইকোজেন রূপে, অর্থাৎ আমাদের মাংসপেশির মধ্যে, এই যে শরীর, পুরো শরীরের মধ্যে এটা গ্লাইকোজেন রূপে সঞ্চিত হয়ে থাকে। চলে যাই পরের কোশ্চেনে। পারনিসিয়াস অ্যানিমিয়া কোন ভিটামিনের অভাব হয়? পারনিসিয়াস অ্যানিমিয়া কোন ভিটামিনের অভাবে হয়? চারটে অপশন, B2, B6, B12 অ্যান্ড B5। একটু ডিফিকাল্ট কোয়েশ্চেন, একটু ভাবনা চিন্তা করে অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। ওকে, যারা অ্যান্সার করছো সি অর্থাৎ B12 তারা একদম কারেক্ট, অর্থাৎ পারনিসিয়াস অ্যানিমিয়া এই B12 এর অভাবে হয়। ওকে, এবার একটা জিনিস বলো যে অ্যানিমিয়া এই রোগটা শরীরে কোন ধাতব মৌলের অভাব ঘটলে হতে পারে? অ্যানিমিয়া এটা শরীরে কোন ধাতব মৌলের অভাবে হয়? এটা অবশ্যই সবাই কমেন্ট সেকশনে জানাবে। চলে যাই আমরা নেক্সট কোয়েশ্চেনে। মানব দেহের পৌষ্টিকতন্ত্রের কোন অংশ থেকে শর্করা জাতীয় খাদ্য পরিপাকের জন্য প্রয়োজনীয় উৎসেচক খরিত হয় না? প্রয়োজনীয় উৎসেচক খরিত হয় ভেবে অ্যান্সার করে দিও না, প্রয়োজনীয় উৎসেচক খরিত হয় না। চারটে অপশন, অগ্নাশয়, ক্ষুদ্রান্ত, পাকস্থলী নাকি মুখগহ্বর। এটার অ্যান্সার যারা বলছো পাকস্থলী তারা একদম কারেক্ট, অর্থাৎ মানবদেহের পৌষ্টিকতন্ত্রের কোন অংশ থেকে শর্করা জাতীয় খাদ্য পরিপাকের জন্য প্রয়োজনীয় উৎসেচক খরিত হয় না, সেটা হয়ে যাবে পাকস্থলী। তার মানে বাদবাকিগুলো থেকে খরিত হয়, এই জিনিসটাও তোমাদের মাথায় রাখতে হবে। অর্থাৎ এরকমভাবে যদি ঘুরিয়ে কোয়েশ্চেন করা হয় তখনও কিন্তু তাহলে তোমরা অ্যান্সার করতে পারবে। একজন স্বাভাবিক সুস্থ কর্মক্ষম ব্যক্তির দৈনিক গড় শক্তির প্রয়োজন হয় কতটা? একজন স্বাভাবিক সুস্থ কর্মক্ষম ব্যক্তির দৈনিক কতটা গড় শক্তির প্রয়োজন হয়? 3100 কিলো ক্যালোরি, 300 কিলো ক্যালোরি, 3500 কিলো ক্যালোরি অ্যান্ড 400 কিলো ক্যালোরি। প্রত্যেকটা কিলো ক্যালোরিতে রয়েছে। এখান থেকে যারা বলছো 300 কিলো ক্যালোরি তারা একদম কারেক্ট, অর্থাৎ একজন স্বাভাবিক সুস্থ কর্মক্ষম ব্যক্তির দৈনিক শক্তির প্রয়োজন হয় 300 কিলো ক্যালোরি। চলে যাই পরের কোশ্চেনে। পরিপাকৃত খাদ্যবস্তু শোষণের প্রধান অঙ্গটি হলো? পরিপাকৃত খাদ্যবস্তু শোষণের প্রধান অঙ্গটি হলো, সবাই জানো, এর আগের দিন একটু ঘুরিয়ে প্রশ্নটা এসেছিল তাই ওখানে আমি ওই জিনিসটা কভার করে দিয়েছি। এটার অ্যান্সার হবে কি? ভিলাই। এবার বলো ভিলাই কোথায় অবস্থিত, কোন অঙ্গের মধ্যে এই ভিলাই অঙ্গটি অবস্থিত? ঠিক আছে, চলে যাই পরের কোশ্চেন। একটি মৃতজীবী উদ্ভিদের উদাহরণ? স্বর্ণলতা, রাফলেশিয়া, অ্যাগারিকাস অ্যান্ড লাইকেন। এর মধ্যে থেকে একটা মৃতজীবী উদ্ভিদ, এর উদাহরণ কি? আগের দিন আমরা মিথজীবী দেখেছিলাম, আজকে আমরা দেখব কি মৃতজীবী উদ্ভিদ। যারা আগের দিনের ভিডিওটা দেখোনি তারা অবশ্যই প্লেলিস্ট সেকশনে গিয়ে কিন্তু পুষ্টির যে প্লেলিস্টটা রয়েছে, লেটেস্ট ক্রিয়েটেড রয়েছে, ওখানে গিয়ে প্লেলিস্টের মধ্যে কিন্তু তোমরা এই ভিডিওটা পেয়ে যাবে। ওকে, তো মৃতজীবী উদ্ভিদের উদাহরণ হলো অ্যাগারিকাস। ওকে, তো 16 নম্বর কোশ্চেনের অ্যান্সার যারা বলছো সি তারা কারেক্ট। চলে যাই পরের কোশ্চেনে। 1 গ্রাম প্রোটিনের জারণে কতটা তাপশক্তি উৎপন্ন হয়? 1 গ্রাম প্রোটিনের জারণে, অর্থাৎ পুড়িয়ে ধরে নিতে পারো, বা
এটার বিশ্লেষণে কতটা পরিমাণ তাপ শক্তি উৎপন্ন হয়, 5.6 কিলো ক্যালোরি, 4.1 কিলো ক্যালোরি, 3.1 কিলো ক্যালোরি এবং 8 কিলো ক্যালোরি। 1 গ্রামের কথা বলা হচ্ছে মাত্র, অর্থাৎ কতটা হয় 4.1 কিলো ক্যালোরি। যথেষ্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন এবং আগের বছর কিন্তু কোনো একটা ডিস্ট্রিক্টে পরীক্ষায় এসেছিল এই প্রশ্নটা, এক্স্যাক্টলি সেম প্রশ্ন এসেছিল আগের বছর একটা ডিস্ট্রিক্টে আইসিডিএস ওয়ার্কার এক্সামে। ওকে, নেক্সট, একটি পূর্ণ মৃতজীবী উদ্ভিদ, একটি পূর্ণ মৃতজীবী উদ্ভিদ, মাইকোরাইজা, চন্দন, লোরেন্থাস নাকি পেনিসিলিয়াম। একটি পূর্ণ মৃতজীবী উদ্ভিদ, এর মধ্যে থেকে একটি পূর্ণ মৃতজীবী উদ্ভিদ হলো 18 নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার। যারা বলছো পেনিসিলিয়াম তারা কারেক্ট। ওকে, তারা কারেক্ট, অর্থাৎ পেনিসিলিয়াম। পেনিসিলিয়াম থেকে কি তৈরি হয় এটাও কমেন্ট সেকশনে জানাবে। পেনিসিলিয়াম থেকে কি তৈরি হয় এটাও কমেন্ট সেকশনে জানাবে। নিম্নলিখিত কোন ভিটামিনটি যকৃতে সংশ্লেষিত হয়? ভিটামিন এ, ভিটামিন B6, ভিটামিন ডি নাকি ভিটামিন কে? এর মধ্যে থেকে কোন ভিটামিনটি যকৃতে সংশ্লেষিত হয়? যারা বলছো এ অর্থাৎ ভিটামিন এ তারা একদম কারেক্ট, অর্থাৎ 19-এর অ্যান্সার হয়ে যাবে কি ভিটামিন এ। আশা করি তোমরা ক্লাসটা ঠিকঠাকভাবে বুঝতে পারছো। যদি কোনো কোয়ারিজ থাকে বা যদি কোনো প্রয়োজন থাকে তোমাদের, অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানাবে, আদারওয়াইজ কিন্তু আমি মন পড়ে বুঝতে পারবো না তোমাদের। ওকে, চলে যাই পরের কোশ্চেনে। অগ্নাশয় রসে প্রোটিন ভঙ্গক উৎসেচকটি হলো অ্যামাইলেজ, পেপসিন, ট্রিপসিন, ইরেপসিন। এর মধ্যে থেকে অগ্নাশয় রসে প্রোটিন ভঙ্গক উৎসেচক কোনটি? 4টে অপশন আমরা অলরেডি বলেছি। যারা বলছো ট্রিপসিন তারা একদম কারেক্ট, অর্থাৎ অগ্নাশয় রসে যে প্রোটিন ভঙ্গক উৎসেচক রয়েছে সেটি হলো ট্রিপসিন। চলে যাই পরের কোশ্চেনে। উদ্ভিদ দেহে প্রাপ্ত উৎসেচকটি হলো, তার মানে যেটা ওইটাকে বাদ দিলে পরে বাদ বাকিগুলো প্রাণী দেহে পাওয়া যায়, ঠিক আছে, এটাও মাথায় রাখবে। তো উদ্ভিদ দেহে প্রাপ্ত উৎসেচকের মধ্যে থেকে কোনটি? লাইপেজ, ইনভার্টেজ, মল্টেজ, টায়ালিন। এর মধ্যে থেকে শুধুমাত্র উদ্ভিদ দেহে প্রাপ্ত উৎসেচকটি হলো ইনভার্টেজ। ইনভার্টেজ হচ্ছে উদ্ভিদ দেহে প্রাপ্ত একটি উৎসেচক। উৎসেচক কী জিনিস সেটা একটু জানিও তো কমেন্ট সেকশনে, যদি না জানো তো কমেন্ট করো, সেটাও আমি কমেন্ট সেকশনে তোমাদের বুঝিয়ে দেবো। ওকে, নেক্সট, অ্যান্টি স্টেরিলিটি বা বন্ধ্যাত্ব রোগ প্রতিরোধে ভিটামিন কোনটি সাহায্য করে? বন্ধ্যাত্ব রোগ প্রতিরোধে কোন ভিটামিনটি সাহায্য করে? এ, সি, ই নাকি পি? এ, সি, ই নাকি পি? যারা বলছো 22-এর অ্যান্সার ই তারা একদম কারেক্ট, অর্থাৎ 22 নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার হয়ে যাবে ই, অর্থাৎ ভিটামিন ই। নেক্সট, আয়োডিনের অভাবে মানব দেহে যে রোগটি হয় তা হলো, 4টে অপশন, রাতকানা, গলগণ্ড, অ্যামিনিয়া নাকি বেরিবেরি। এর মধ্যে থেকে কোনটি আয়োডিনের অভাবে হয়? আমরা বহুবার বিভিন্ন রকম ছবি দেখেছি, যথেষ্ট ডিস্টার্বিং ছবিটা, তা সত্ত্বেও আয়োডিনের অভাবে যে রোগটা হয় সেটা হলো গলগণ্ড, অর্থাৎ 23-এর অ্যান্সার যারা বলছো বি তারা একদম কারেক্ট। ওকে, তো চলে যাই আমাদের পরের কোয়েশ্চেনে। 24 নম্বর কোয়েশ্চেন প্রায় শেষের পথে। মানব দেহে রক্তাল্পতার অন্যতম কারণ খাদ্যে কিসের অভাব? মানব দেহে রক্তাল্পতার অন্যতম কারণ খাদ্যে কিসের অভাব? 4টে অপশন, আয়োডিন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম নাকি লোহা। এর মধ্যে থেকে কোনটার অভাবে অ্যানিমিয়া হয়? রক্তাল্পতা বা অ্যানিমিয়া কোনটার অভাবে হয়? একদম কারেক্ট, ডি, লোহার অভাবে বা আয়রনের অভাবে মানব দেহে কিন্তু অ্যানিমিয়ার মতন রোগ হয়। নেক্সট, মানুষের দেহের কোন পাচক রসটিতে নীল লিটমাস কাগজ ডোবালে লিটমাস কাগজটি লাল হয়ে যাবে? এবার লিটমাস কাগজের কাজ কি সেটাও তার মানে আমাদের জানতে হবে। তার আগে এটার অ্যান্সার করো, অ্যান্সারটা দেখে নি তোমরা পারছো কিনা, তারপর আমি বুঝিয়ে দেবো লিটমাসের কাজ কি। তো ফার্স্ট কি বলছে?
মানব দেহের কোন পাচক রসটিতে নীল লিটমাস কাগজ ডোবালে লিটমাস কাগজটি লাল হয়ে যায়? প্রথমত, যদি অ্যাসিডিক হয় তাহলে একরকম হবে, আর যদি ক্ষারীয় হয় তাহলে একরকম হবে। অর্থাৎ কোনটা অ্যাসিডিক বা ক্ষারীয় সেই অনুযায়ী নীল লিটমাস কাগজ লাল হয়। 4টে অপশান: লালা রস, অগ্নাশয় রস, পাকস্থলী রস এবং পিত্ত রস। এর মধ্যে থেকে পাকস্থলী রস এর মধ্যে যদি নীল লিটমাস কাগজ ডোবানো হয় সেটা হয়ে যাবে কি লাল। এবার কেন হয় পুরোটা বুঝে নিই। যেমন ধরো কোনোটা যদি না অ্যাসিডিক না ক্ষারীয়, যেমন ধরো জলের মধ্যে যদি চোবানো হয় তাহলে নীল লিটমাস কাগজ চুবাই বা লাল লিটমাস কাগজ চুবাই, সেটা নিজের কালার পরিবর্তন করবে না। যদি অ্যাসিডিক হয়, যেটার মধ্যে নীল লিটমাস কাগজটাকে ডুবাচ্ছি সেটা যদি অ্যাসিডিক হয় তাহলে যদি নীল লিটমাস কাগজ ডুবাই সেটা হয়ে যাবে লাল। এখানে কি বলেছে? নীল লিটমাস কাগজ লাল হচ্ছে, মানে পাকস্থলী থেকে খরিত রসটা কি অ্যাসিডিক। বোঝা গেল? এবার ক্ষারীয় যদি হয়, বেস মানে হচ্ছে ক্ষারীয়, ইংলিশ মনে রাখার দরকার নেই, ক্ষারীয় যদি হয় তাহলে কি হবে? সেখানে যদি আমি লাল লিটমাস কাগজ ডুবাই তাহলে সেটা নীল হয়ে যাবে। এবার কেউ প্রশ্ন করতে পারো, স্যার নীল ডোবালে কি হবে? নীল ডোবালে নীলই থাকবে। ওখানেও যদি আমি অ্যাসিডিক সলিউশনের মধ্যে আমি যদি লাল ডোবাই তো লালই থাকবে। নীল ডোবালে পরে সেটা লাল হয়ে যাবে। তখন আমরা বুঝতে পারবো সেই জিনিসটা ক্ষারীয় না অ্যাসিডিক। ওকে, বোঝা গেল? আশা করি আজকের 25টা কোয়েশ্চেন তোমরা খুব ভালোভাবে সলভ করেছো। কে কত স্কোর করছো, যারা কম স্কোর করছো তারাও জানাও, লজ্জার কিছু নেই। আমরা ধীরে ধীরে শিখছি, আমিও শিখছি, তোমরাও শিখছো। তো আমরা ধীরে ধীরে শিখতে শিখতে ঠিক পরীক্ষার আগে যাতে আমরা প্রিপেয়ার্ড হয়ে যেতে পারি সেই জায়গাটা আমাদের তৈরি করে নিতে হবে। তো আমাদেরকে তোমরা অলরেডি জানো, আমাদের ইউটিউব চ্যানেলের নাম প্রতিষ্ঠা এডুকেশন অ্যান্ড ট্রেনিং। আমাদের অ্যাপ রয়েছে প্রতিষ্ঠা নামে, সেই অ্যাপটাও তোমরা ডাউনলোড করে নিতে পারো। আমাদেরকে ওয়েবসাইটেও ফলো করতে পারো, আমাদেরকে ফেসবুকেও তোমরা ফলো করতে পারো। আর যদি আমাদের থেকে কোনো কোয়ারিজ থাকে, কোনো কোর্স পারচেস করতে চাও তাহলে অবশ্যই কল করতে পারো 9088890010 এই নাম্বারে। আজকের ক্লাসটা এখানেই শেষ করছি, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।